গল্পের নাম দ্য সাইলেন্ট ম্যানার, পর্ব 10 আর 11। লেখিকা ডায়না ইমরোজ লাকি। আরিবের কথার রেশ টেনে সায়েম বল, ঘুম ভাই, ওকে কুমিরের কূপে ফেলে দাও। তাজা মানুষ পেয়ে ওর ভীষণ আনন্দ হবে। দাও দাও বলে সশব্দে হেসে উঠল সায়েম। রায়ান তখন হাত থেকে চাপাতিটা ফেলে দিল। এরপর কাতরানো লোকটিকে তুলে কূপের মধ্যে ফেলে দিল। সবাই আনন্দে মেতে উঠল। কিন্তু এই আনন্দ কিসের তা ফারদিনার কাছে অজানা। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। স্বপ্ন না সত্যি বুঝতে পারছে না। সবকিছু অবিশ্বাস্য মনে হচ্ছে তার কাছে। ফারদিনার চোখগুলো মার্বেল পাথর মতো হয়ে গেল। অবশ হয়ে গেল পা। তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে, কি করছিস তুই এখানে? হঠাৎ কারো কণ্ঠের স্বরে ফারদিনা চমকে উঠল। পেছন ঘুরে দেখল আদিব। ফারদিনা আদিবের সম্মুখীন হয়ে ফিসফিসিয়ে বলল, ভাই তোমার সাথে কথা আছে আমার, বলে ফারদিনা আদিবের হাত ধরে নিয়ে গেল তার ঘরে। ফারদিনা ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। নিজেকে কোনোভাবে সামাল দিল। আদিব বরাবরই শান্ত চুপচাপ। সে একটা চেয়ারে বসে এরপর একটা সিগারেট বের করল। সেটি ধরিয়ে ধোঁয়া ছেড়ে বল, ও কিছু হয়েছে? আর তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? ফারদিনা আদিবের পায়ের কাছে বসল। এরপর বলল, আমি হাঁটতে হাঁটতে ওই গোপন ঘরে চলে গিয়েছিলাম। কিন্তু ওইখানে যা ঘটল তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। গে কি দেখেছিস? নীরব প্রশ্ন আদিবের। ওই গোপন ঘরে একটা লোককে নৃশংসভাবে হত্যা করেছে আমার 3 ভাই মিলে। ওই ঘরের কুপোতাটে কুমির ছিল। কুমিরের খাদ্য কি মানুষ হতে পারে ভাই? ফারদিনার প্রচুর কষ্ট হল। আদিব দৃষ্টি সরিয়ে কয়েক সেকেন্ড নিশ্চুপ রইল। এরপর ক্ষীণ চোখে জবাব দিল, যা দেখেছিস ভুলে যা। তোর আর আমার কিছুই করার নেই। আমিও জানি না ওরা কুমিরের খাদ্য হিসেবে মানুষ কেন বেছে নিয়েছে। মানুষের থেকে কি কুমিরের বেঁচে থাকা বেশি মূল্যবান? আদিব দীর্ঘশ্বাস ফেলল। নিজের জীবন রক্ষা করার জন্য কখনো অন্যকে স্বার্থপরের মতো বিপদের মুখে ঠেলে দিতে হয়, কখনো জীবন কেড়ে নিতে হয়। এর মানে? ফারদিনা উঠে দাঁড়াল। আদিবও উঠে দাঁড়াল। পায়চারি করতে করতে জবাব দিল, তুই তো জানিস আমরা যেখানে অবস্থান করছি এটা একটা প্রাসাদ ছিল, যে প্রাসাদের নাম দেয়া হয়েছিল সাইলেন্ট ম্যানার। নামটি দিয়েছিল ব্রিটিশ একজন যোদ্ধা আলগেমি ফন ডার্ট্রিস্ট। ওনারা এই অঞ্চলটি যখন দখল করতে আসে তখনই প্রাসাদটি চোখে পড়েছিল সর্বপ্রথম। আশ্চর্যের বিষয় ছিল এই প্রাসাদটি যিনি তৈরি করেন তিনি ছিলেন রাজা সিরাজউদ্দৌলার পূর্ব 3য়তম বংশধর। উনি এমনভাবে এটি তৈরি করেছিলেন যাতে বাইরে থেকে শত্রু বাহিনী দেখে বুঝতে পারে ভেতরে কেউ নেই। প্রাসাদ ফাঁকা, সুনসান, নিস্তব্ধ, এবং ওদের যেন রহস্যময় মনে হয়। আর ওরা ভেতরে এলেই আক্রমণ করত। আর ওরা যখন প্রাসাদের ভেতরে প্রবেশ করতে চাইত তখন ওদের একটি চামড়ার সেতু পাড়ি দিতে হতো। এবং ওরা যখনই সেতুতে পা রাখত তখন অপর প্রান্ত থেকে সেতুর দড়িটি কেটে দেয়া হতো। আর ওরা সেতুর নিচে অবস্থিত পরিখার মধ্যে পড়ে যেত। পরিখার ভেতরে থাকত কুমির। কুমির ওদের খেয়ে ফেলত। ব্যাস, শত্রু শেষ। আদিব সিগারেট ফেলে দিল। ফারদিনা আশ্চর্য হয়ে বলল, তারা নেই আজ বহু বছর। কত সময় তা আমরাও বলতে পারব না। কিন্তু সেই রাজার কি হয়েছিল যিনি এই প্রাসাদটি তৈরি করেছিলেন? তো মায়ে গেছে। এরপর তার ছেলের বংশধর, সেই বংশের নতুন বংশধর হতে হতে একসময় পতন ঘটে। এরপর জমিদার বংশ দখল করে এই প্রাসাদ। প্রাসাদ বদলে হয়ে যায় জমিদার বাড়ি। কিন্তু সেই পূর্বের ঘটনার সাথে আজকের ঘটনার সংযোগ কোথায়? আদিব ফারদিনার কাছে এল। তাকে খাটের উপর বসিয়ে নিজেও সামনে বসল। এরপর বলল, সংযোগ আছে। সাইলেন্ট ম্যানর এর মানুষগুলো দুনিয়া থেকে চলে গেলেও প্রাসাদের কাঠামো কিন্তু আগের মতোই আছে। শুধু পরীক্ষার বিষয়টি বদলে গেছে। সেই কত আগের কুমির কি এখনো বেঁচে থাকে? অবশ্যই না। সেই ফাঁদ অর্থাৎ কুমিরের পরীক্ষা এখন মাত্র একটা আমারে ভাষায় পুকুর। ফারদিনা এবার একটু বিরক্তি প্রকাশ করে বলল, তাহলে ওই গোপন ঘরে কুমিরের কূপ কিভাবে আসলো? এই তো এবার সঠিক প্রশ্ন করেছি। শোন, পূর্বের রাজাদের ফাঁদের কথা আমাদের আব্বা এবং আমাদের 3 ভাই যখন জানে তখন কুমিরের জন্য একটু কূপ তৈরি করে। আমাদের বাড়িটির ভেতরে একটি ফাঁদ আছে। কুমিরের ফাঁদ। শত্রুপক্ষ যদি কখনো আমাদের আক্রমণ করতে চায় তখন ওরাও ঠিক রাজার শত্রুদের মতোই মরবে। কিন্তু ওদের যে মানুষ খেতে দেয়ার হয় এটাও কি আব্বা জানেন? না।
আব্বা এই বিষয়ে কিছুই জানেন না গে। ফারদিনা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, সেই ফাঁদে যদি কখনো আমি পড়ে যাই? কোনো সুযোগই নেই, কেননা সেই ফাঁদ তৈরি করা হয়েছে ব্যতিক্রম গোপন পথের জন্য। আমরা সবসময় আমাদের পথে চলাফেরা করি, কিন্তু শত্রুপক্ষ সবসময় ব্যতিক্রম পথ খোঁজে বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য। ভাই, মানুষ কেন পশুদের ও তো কুমিরের খাদ্য হিসেবে দেয়া যায়? দীর্ঘশ্বাস এলো আদিবের। বলেছিলাম, কিন্তু কুসংস্কার ওদের এসব করতে বাধ্য করছে। একজন জ্যোতিষী ওদের বলেছে কুমিরকে যদি মানুষের মাংস খাওয়ায় তবে শত্রুপক্ষ ধীরে ধীরে শেষ হয়ে যাবে। ও আদিব থেমে আবার বলল, আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না, তবে আমার বাধা দেওয়ার ও অধিকার নেই। আব্বাকে আমি জানাব, এই অন্যায় আমি হতে দিতে পারি না গে। না বোন, কি বাধা দিল আদিব? আমরা দুর্বল, আমরা হেরে যাব, ওদের সাথে আমরা লড়তে পারবো না। অনুরোধ, তুই যা দেখেছিস ভুলে যা। আব্বা এসব জানতে পারলে ভেঙে পড়বে। তুই কি এসব চাস? না ঘি মাথা আওড়ালো ফারদিনা। তার চোখ বেয়ে জল পড়ল। আদিব ফারদিনার চোখের জল মুছে দিল। তাকে বুকে আঁকড়ে ধরে বলল, আমি আর কিছুই চাই না, শুধু এতটুকুই চাই, তোকে একটা সুপাত্রের হাতে তুলে দিয়ে দূরে পাঠিয়ে দেব। এই পাপের রাজ্যে তোকে রাখব না গি। ফারদিনা অশ্রুসিক্ত নয়নে বলল, আমি তোমাকে এই নিষ্ঠুর মানুষগুলোর কাছে ফেলে রেখে কখনোই যাব না ভাই। আমি তোমাকে ভালোবাসি। কখনো ভালোবাসার জন্যও দূরে যেতে হয়, জানিস তো। ফারদিনা আর কি বলল না, শুধু দৃষ্টি নিচু করে রাখল। ঠিকই সেই মুহূর্তটাতে তার মনে পড়ল আদিব কিছুক্ষণ আগে কোথাও গিয়েছিল। খুব উদ্বিগ্ন ছিল সে, যা শরীরের ভঙ্গিতে প্রকাশ হচ্ছিল। কিন্তু কেন? ফারদিনা যেন কোনো প্রশ্ন চেপে রাখতে পারে না। সে এখনই প্রশ্ন করল, আচ্ছা ভাইজা, তুমি কি কিছুক্ষণ আগে কোথাও গিয়েছিলে? না মানে, আমি দেখেছি তুমি খুব তাড়াহুড়ো করে বাড়ির ভেতরে ঢুকেছিলে আর এক অনুচারীকে কিছু দিয়েছ। আদিব কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ল যেন। এরপর বসা ছেড়ে উঠে বেশ নরম কণ্ঠে জবাব দিল, একজন অসহায়কে সাহায্য করতে গিয়েছিলাম। তুই তো জানিস আব্বা এসব পছন্দ করেন না, তাই লুকিয়ে যাই। আর অনুচারী দেখে ফেলায় ওকে কিছু স্বর্ণমুদ্রা দেই গি। ফারদিনা আনন্দিত হল। আমি জানি ভাই, এই কঠিন নিয়মের বাইরে গিয়ে তুমি পারবে অন্যায় এর প্রতিবাদ করতে। আদিব কাঁধের উপর থেকে ফারদিনার দিকে তাকাল। এরপর তার ঘর ছেড়ে বেরিয়ে গেল। ফারদিনার মনে পড়ে রাখালের কথা। সে বলেছিল আদিবের কথা। তাদের দুজনের মধ্যে কিসের সম্পর্কতা জানার আগ্রহ প্রকাশ করল সে। এসব ভাবতেই আদিবের ঘরের দিকে রওনা হয় ফারদিনা। তার ঘরের সামনে পৌঁছে দেখে দরজা হাট করে খোলা। ফারদিনা অনুমতি না নিয়েই ঘরে প্রবেশ করে। আদিব ঘরে নেই। ফারদিনা একটু বিস্মিত হল। ঘরের ভেতরে আরেকটি ঘর, সেখানে ফারদিনা গেল। গিয়ে দেখল আদিব হাতে মোমবাতি নিয়ে একটা পেইন্টিং এর সামনে দাঁড়িয়ে আছে। ফারদিনা দৃঢ় চোখে দেখল পেইন্টিং এর দিকে। কৃষ্ণপুর গ্রামের অন্যতম জমিদার এর মেয়ে নূরজাহান এর পেইন্টিং। বলা হয় কৃষ্ণপুর গ্রামে তার মতো সুন্দরী নারী আর নেই। কিন্তু আদিব তাকে দেখছে কেন? প্রশ্ন জাগে ফারদিনার মনে। সে ডাকল আদিবকে, সি ভাই। আদিব বিস্ময়ে ঘুরে তাকাল। সে ফারদিনার উপস্থিতির জন্য যেন প্রস্তুত ছিল না। দ্রুত ঘরটি থেকে বেরিয়ে গেল। হাতের মোমবাতিটা টেবিলের উপর রাখল। এরপর ইজি চেয়ার বসে আদিব। ফারদিনা তার পাশে গিয়ে দাঁড়ায়। তুই হঠাৎ এখানে কেন? আদিব জিজ্ঞেস করল। এরপর একটি সিগারেট ধরাল। ভাই, নূরজাহানের ছবি তোমার কাছে কিভাবে আসলো? ওকে তাকে তুমি কেন দেখেছিলে? আদিব কণ্ঠ খাদে নামিয়ে বলল, তোর কাছ থেকে তো কিছুই লুকাই না। আজ ও লুকাবো না। নূরজাহান সে যেন আধার রাতের জোনাকির মতন। কৃষ্ণপুর গ্রামের অন্যতম সুন্দরী নারী। গ্রামের সব পুরুষই তার জন্য পাগল ছিল। ওর বাবার সাথে আমাদের এক সময় শত্রুতা ছিল। একবার বড় ধরনের ঝামেলা হয় পাটের ব্যবসা নিয়ে। সেই সময়ে দুই পক্ষ মিলে একটা সভার আয়োজন করেছিল, কিভাবে সমস্যার সমাধান করা যায়। আর সেখানেই আমি নূরজাহানকে দেখেছিলাম। ওর রূপে মুগ্ধ হয়ে যাই। জীবনে প্রথমবার যেন কারো উপর এতটা মুগ্ধ হই। এরপর সেদিনের সভায় আমি ওর জন্য আমাদের পরাজয় মেনে নেই। বিষয়টি নূরজাহান বুঝতে পেরেছিল, কারণ দোষ ওদের ছিল। এতটুকু বলে থেমে গেল আদিব। তারপর কি হয়েছিল? সময় সুযোগ করে নূরজাহানকে আমার মনের কথা বলে দেই।
নূরজাহান বলে ভেবে ওর সিদ্ধান্ত জানাবে। আমি অপেক্ষা রইলাম। ওর সিদ্ধান্ত এর অপেক্ষায় থাকতে থাকতে আরও ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। ভালোবেসে ফেলেছিলাম অনেক থেমে গভীর শ্বাস ছাড়ল আদিব। সিগারেট লম্বা করে টান দিল। তারপর আমি ঠিক 2 সপ্তাহ পর ওদের গ্রামে যাই। গিয়ে জানতে পারি মিশরের এক নাবিকের সাথে ওর বিয়ে হয়ে গেছে। তারপর কেটে গেছে 9টি বছর। আর ওর সাথে আমার দেখা হয়নি। আজ ও না গিয়ে। গ্রামটি কোথায়, আর তাদের জমিদারি এখনো আছে? এখান থেকে অনেকটা দূরে। আগের মতো আর ওদের গ্রাম নেই, জমিদারিও নেই। আমাদের আমিলনগর গ্রামটিতেই এখন সবার বসবাস। আর এখানকার জমিদারির সমস্ত ক্ষমতা আমার আব্বার। থেমে আদিব কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, জানিস এই দুনিয়াতে সবচেয়ে সুন্দরতম অনুভূতি কিসে? কিসে? আদিব ফারদিনার দিকে তাকিয়ে বলল, এই দুনিয়াতে সবচেয়ে সুন্দরতম অনুভূতি হচ্ছে কারো প্রেমে পড়া, আর সবচেয়ে কঠিন অনুভূতি হচ্ছে নিজের শখের মানুষটিকে অন্যর সাথে ভাবাগু। ফারদিনা চুপচাপ। আদিব সিগারেট মাটির একটি পাত্রে ফেলে দিল। এরপর ফারদিনার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, ও আমার ভালোবাসা সত্য ছিল, কিন্তু ভালোবাসার মানুষটি ভুল ছিল। কিন্তু আমি চাই তুই কারো প্রেমে পড়, সঠিক এবং সৎ কারো। তোর সুখটা আমি দেখতে চাই। দিন ফুরিয়ে সকালের সূর্যটা যেন সবেই উকি দিল। আকাশে তখন হালকা রোদ উঠেছে। গাছের পাতায় শিশিরের ফোঁটা ঝুলছে যেন রূপোর দানা। জমিদার বাড়ির সামনের পুকুর ঘাটে ঢেউগুলো ধীরে ধীরে কুলে এসে লাগছে। বাড়ির ভেতর বড় উঠোনে মাটির ঘ্রাণ ভাসছে। দাসীরা ঝাঁটা হাতে উঠোন পরিষ্কার করছে। ঝাঁটার শব্দে হালকা ধুলো উড়ে এসে আলো মিশে যাচ্ছে। রান্নাঘর থেকে ভেসে আসছে চাল ধোয়ার ছলাৎ ছলাৎ শব্দ, সঙ্গে ভাজার গন্ধ। মনে হয় ঘি আর পেঁয়াজের গন্ধ একসাথে মিশে গেছে। রশিদ তালুকদার বারান্দায় বসে আছেন, এক হাতে চা, অন্য হাতে সিগারেট। দূরে দাসেরা মাথা নিচু করে সালাম জানাচ্ছে। দোতলা থেকে তার বড় ছেলে রায়ান এল। সাদা পায়জামা, পাঞ্জাবি পরা, চোখে শান্ত ভাব। সে রশিদকে পায়ে সালাম করল, তারপর পুকুরের দিকে হাঁটল, যেন সকালের নিস্তব্ধতা ভাঙতে চাইল। পাশের কোন ঘর থেকে মৃদু হারমোনিয়ামের সুর ভেসে আসছে। ফারদিনা গাইছে আগের সময়ের প্রাচীন ব্রজবুল্লি গান। ছোট্টবেলা থেকেই ফারদিনার গানের প্রতি ছিল বেশ টান। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল সে। গতকাল রাতের দৃশ্য সে ভুলতে চাইছে। ভাবছে গানের সুরে যদি সব ভুলে যাওয়া যায় তবে মন্দ নয়। সে গাইছে গলা ছেড়ে। তার গলায় যেন ভোরের পাখির ডাক মিশে গেছে। এক মুহূর্তের জন্য মনে হয় বাড়িটা শুধু গরিমা নয়, এক শান্ত মায়ে ভরে গেছে। দালানে দালানে হাঁটছে দাসেরা। কেউ পানি নিচ্ছে, কেউ চিঠি নিয়ে ছুটছে কাচারি ঘরের দিকে। আজও খাজনা আদায়ের দিন। গ্রামের মানুষ আসবে জমিদারের সামনে নত হয়ে দণ্ডবত প্রণাম করতে। তবু এই সকালটা অন্যরকম। আকাশ নীল, বাতাসে পাকা ধানের গন্ধ। বেলা ঠিক 11টার দিকে। গতকাল অনেকেই খাজনা দেয়নি। আজ অনেকে হাজির হয়েছে। রশিদ তালুকদার ছড়ি হাতে বসে আছে ঠিক বাড়ির সামনেই। সাথে তার 4 ছেলে ও অনুচারীগণ। ফারদিনাও এসে দাঁড়ায় আদিবের পাশে। একে একে এসে অনেকেই চাল, ধান দিয়ে যাচ্ছে। কেউ কম দিলে রশিদ তাকে কুটু কথা শোনায় এবং নির্দিষ্ট সময় দেন বকেয়া দেওয়ার জন্য। একে একে সবার দেয়ার শেষে হাজির হয় সুফিয়ান। ফারদিনার চোখ পড়ে তার দিকে। সাধারণ পোশাক তার পরনে, সাদা রঙের পাঞ্জাবি এবং পাজামা। তার উপর মেরুন রঙের শাল পেঁচানো। মাথায় পাগড়ি। কালো রঙের পাগড়ির সাথে খোঁচা খোঁচা দাড়ি যেন তার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। তার চওড়া পেশি ভুল ভারী সুদর্শন। পুরুষ এর সাথে যেন রাখাল শব্দটি কোনোভাবেই যায় না, ভাবে ফারদিনা। তার হাতে ছিল চাল। চালের বস্তাটা রশিদ তালুকদার এর সামনে রাখল এবং সেই সাথে ভারী কণ্ঠস্বর নিয়ে বলল, মেপে দেখুন ঠিক আছে কিনা। পাশ থেকে আদিব বলল, ঠিকই আছে, আর মাপতে হবে না, ভেতরে চল। সুফিয়ান বলল, ও আজ না, কাজ আছে, যেতে হবে অন্য একদিন বলে একবার ফারদিনার দিকে দেখল। এরপর তার পথে চলতে শুরু করল। ফারদিনা তখন সবার নজর এড়িয়ে সুফিয়ান এর পেছন পেছন গেল। কিছু দূর গিয়েই সুফিয়ান বুঝতে পারল তার পেছনে কেউ। সে ঘুরে তাকাল। ফারদিনা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। দৃষ্টি এলোমেলো হয়ে গেল। উসখুস করতে শুরু করল। সুফিয়ান বলল, আপনি আমার পিছু নিয়েছেন কেন?
আমি আসলে তোমার সাথে কথা বলার জন্য এসেছি। কি কথা? ফারদিনা থতমত খেয়ে বলল, ও আদিব ভাইয়ের সাথে কথা বলেছিলাম। সে বলেছে তোমার অভিযোগ নিয়ে সে আব্বার সাথে কথা বলবে। এটা জানানোর জন্য এখানে এসেছেন? হ্যাঁ, কেন অসুবিধা হয়েছে তোমার? সুফিয়ান পাঞ্জাবির হাতা ভাঁজ করতে করতে বলল, ও পাড়ার কেউ দেখে ফেললে সমস্যা। মান সম্মান এর একটা বিষয় আছে কি? এত ভয় তোমার? সুফিয়ান ভয়ের কথা শুনে ফারদিনার দিকে চোখ তুলে তাকায়। তার চোখের ভাষায় যেন অপ্রকাশিত বাক্য রয়েছে, যা সে নীরবতায় যেন বোঝাতে চাইছে। পুরুষের আবার ভয়, আমি কাউকে ভয় টয় পাই না, কিন্তু বিনা দোষে দোষী হতে পারব না। ফারদিনা কিছু বলতে চাইছে, কিন্তু পারছে না। সুফিয়ান তার অভিব্যক্তি বুঝতে পারল। এরপর একবার আশেপাশে তাকাল। কেউ নেই। ফারদিনার দিকে এগিয়ে বলল, ও কিছু বলার আছে? প্রশ্ন করলে? ফারদিনা চোখ তুলে জিজ্ঞেস করল। জানতে চাইলাম। ফারদিনা কিছু বলছে না। তার নীরবতা দেখে সুফিয়ান বলল, আমি চলি, কাজ আছে। আপনি সাবধানে বাড়ি ফিরে যান। তুমি কোথায় যাচ্ছ? আমি চৌরঙ্গি হাট বাজারের দিকে যাব। কাজ আছে। ফিরবে কখন? সময় হলেই। তুমি সোজাসাপটা জবাব দিতে পারো না? রেগে গেল ফারদিনা। সুফিয়ান ফারদিনার রাগ দেখে হেসে উঠল। সে যেন বহুদিন হয়ে গেছে হাসে না। আজ মন খুলে হাসল। ফারদিনা শুধু অপলকে চেয়ে রইল। একজন পুরুষের হাসি এত সুন্দর হতে পারে সে জানত না। এই হাসিতে যে কোনো মেয়ে যেন আকৃষ্ট হয়ে যাবে। মনে মনে স্বীকার করল সে। সুফিয়ান থেমে বলল, আমার ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেতে পারে। এখন চলি বলে চৌরঙ্গি হাটের পথে হাঁটা শুরু করল। কিছু দূর যেতেই একটা গরুর গাড়ি সামনে পড়ল। সে গরুর গাড়িতে করে চলে যায়। ফারদিনা মুগ্ধ হাসি নিয়ে বাড়ির দিকে রওনা হয়। এতক্ষণ তার এবং সুফিয়ান এর কথোপকথন খেয়াল করছিল তার ফুফু জেবুন্নেছা। সে প্রচণ্ড রেগে গেল, তবে ক্ষোভ প্রকাশ করল না এই মুহূর্তে। ঝিলমিল একজন বিশ্বস্ত দাসী ফারদিনার। সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে। চুলগুলো সবসময় ফিতে দিয়ে বেঁধে রাখে। লাল ফিতে, লাল রং ঝিলমিলের খুব পছন্দ। ফারদিনা তার নাম দিয়েছে মুচমুচি আর টুংটাং। এই নামের পেছনে কারণ আছে। ঝিলমিল সারাদিন কিছু না কিছু খেতে থাকে, তাই তার একটা নাম দিয়েছে মুচমুচি। টুংটাং যখনই ও কোনো কাজ করে তখন ওর কাজের শব্দ হবেই। হয় কিছু ফেলে দিবে ফ্লোরে, নয়তো ভেঙে ফেলবে। এই জন্য তার আরেক নাম দিয়েছে টুংটাং। ফারদিনা যখনই ঝিলমিলকে ডাকে তখনই বলে, এই মুচমুচি শোনো। ঝিলমিল ও তার ডাকে সাড়া দেয়। ঝিলমিল এসেছে তার ঘরে। চুলের বেনুনিটা এদিক সেদিক নাচাচ্ছে। ফারদিনা ঝিলমিলকে ফিসফিসিয়ে বলল, এক জায়গায় যাব। তোর আমার সাথে যেতে হবে। কই যাইবা এই রাইতেবর ভাইরা দেখা ফালাইলে মহা বিপদ। তুই থাকতে কিভাবে জানবে? তোর মাথায় যে বুদ্ধি হইছে, এখন কই যাইবা? সুফিয়ান আছে না, যে বাঁশি বাজায়, যাকে সবাই রাখাল ছেলে বলে চিনে, ওর বাড়িতে যাব। ঝিলমিল মুখের হাবভাব পরিবর্তন করে হেয়ালিপূর্ণভাবে বলল, ওই সুফিয়ান, ওরে কিন্তু আমার খুবই ভালো লাগে। কি সুন্দর ও! ওরে যদি নিজের কইরা পাইতাম। চুপ কর টুংটাং, এখন চল। কিন্তু কারণটা কি? পরে বলবো। ফারদিনা ও ঝিলমিল রাতের আধারে সুফিয়ান এর বাড়ি উপস্থিত হয়। মাটির উপর উঁচু একটা পাটের তলা। দেয়াল বাঁশ আর মাটির মিশ্রণ, ছাদ খড় আর বাঁশের তৈরি। ভিতরে একমাত্র ঘর যেখানে সুফিয়ান থাকে। ছোট জানালা দিয়ে ধুলো আলো ঢোকে এবং ঘরের এক পাশে কাঠের এক ছোট আলমারি, পাশে চৌকি। বারান্দা নেই, সরাসরি মাটির পথের সঙ্গে ঘর জুড়ে। ঘরটিতে শুধু স্লিপিং ম্যাট আর কয়েকটি জিনিসপত্র, সবই যেন সাদামাটা গ্রামীণ জীবন অনুযায়ী। ঘরের সামনে খুঁটির সাথে জ্বলছে মশাল। তারা ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরের চারপাশে লণ্ঠন জ্বলছে। টেবিলের উপর মোমবাতি। তার আলো ধরে সুফিয়ান বসে বসে কিছু লিখছে। টেবিলের একপাশে কিছু বই। সুফিয়ান ফারদিনার উপস্থিতি টের পেয়ে কাঁধের উপর থেকে ঘুরে তাকাল। ফারদিনা ও ঝিলমিল চাওয়াচাওয়ি করল। ঝিলমিল চলে যায় ঘর থেকে। সুফিয়ান দাঁড়িয়ে বলল, আপনি এ রাতে এখানে? তোমাকে দেখতে আসলাম। অসুবিধে হলো? না। কিন্তু এসেছেন কেন?
তোমাকে দেখতে বলেছি তো। সত্য বলা মনের জন্য ভালো বলে সুফিয়ান চেয়ারে ফারদিনাকে বসতে বলে। সে বসে টেবিলের উপর বই দেখে সে জিজ্ঞেস করল, এগুলো কিসের বই? গল্প, প্রেমের গল্প। কিছুক্ষণ আগে একটা বই শেষ করলাম। গল্পের নায়িকা ছিল জ্যোৎস্না, যার রূপে নাকি রাতের অন্ধকার পরিষ্কারভাবে দেখা যেত। তোমার জীবনে জ্যোৎস্নার মতো কেউ আছে? উমম পরে একদিন বলবো। ফারদিনা আবার ঘুরে ছোট্ট টেবিলটির দিকে দেখল। কিছু সাদা পৃষ্ঠায় ধাতব নিব দিয়ে কিছু লেখা। পৃষ্ঠাটা ফারদিনা হাতে নিতেই সুফিয়ান টান দিয়ে নিজের কাছে নিয়ে নেয়। কি লেখা? গল্প। তুমি গল্প লিখতেও পারো? চেষ্টা করি। কাল্পনিক? সুফিয়ান ভেবে বলল, বাস্তবতা নিয়ে লিখতে চাই। প্রেমের গল্প। বদ্য বলে মৃদু হাসে সুফিয়ান। কিছুক্ষণ নীরবতা কাটল। ওদিকে ঝিলমিল পাহারা দিচ্ছে। ফারদিনা আগ বাড়িয়ে বলল, আজ আমি শিমুল তলায় আসতে বলেছিলাম। আসলে না কেন? আমি গেলে এখানে আপনি আসতেন? তুমি খুব শেয়ানা, খুব ভালো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারো গু। সুফিয়ান কিছু বলবে ঠিক তখনই ঘরের বাইরে থেকে এক শক্ত কণ্ঠস্বর ভেসে এলো। সুফিয়ান, ঘরে আছো? মজিদ মিয়ার গলা। সুফিয়ান বাইরে এল। কি হয়েছে চাচা? গত কয়দিন ধইরা শামসুল এর দুধের পোলাডারে পায় না। হুনছি গত বৃহস্পতিবার রাইতে 3 জন মিলা ঘুমাইছে। শামসুল, ওর বউ আর 2 বছরের পোলা পাচু। সকালে দেহে পাচু নাই। মজিদ মিয়া এতটুকু বলে থামল। সুফিয়ান কোনো প্রতিক্রিয়া করছে না। ঘরের ভেতরে ফারদিনা। সে যদি এরকম ঘটনা শুনে নিশ্চয়ই ভয় পাবে বলে ধারণা করল সুফিয়ান। সুফিয়ান ঘরের দিকে আর চোখে তাকিয়ে এরপর মজিদের দিকে দেখল। এই বিষয়ে আমি দেখছি কি করা যায়। আজকে রাতেই আদিব তালুকদারের সাথে কথা বলবো পাচুর বিষয়। আপনি বাড়ি ফিরে যান কি? মজিদ মিয়া মাথা কাত করে সম্মতি জানালো। সে চলে যায়। সুফিয়ান ঘরের ভেতরে প্রবেশ করল। ফারদিনা একটা বই হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছে। সুফিয়ান পাশ ঘেঁষে দাঁড়িয়ে বলল, কেউ দেখে ফেলার আগে আপনি চলে যান। আমি তোমার থেকে ছোট্ট। আপনি আপনি কেন করছো? তুমি বলে সম্বোধন করো। তুমি বললে কি হবে? কি আর হবে, আমার শুনতে ভালো লাগবে গি। সুফিয়ান বলল, তাহলে বলাই যায়। সত্যি? আমি মিথ্যে বলি না। ফারদিনা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তুমি এত প্রেমের গল্প পড়। আচ্ছা বলো তো, প্রেম ভালোবাসা মানে কি? ভালোবাসা তোমাকে একা করবে, ভাঙবে, তারপর নতুন করে গড়ে তুলবে। এটাই তোমার কাছে ভালোবাসার মানে? আমি তোমাকে এখনই বলতে পারবো না ভালোবাসার ব্যাখ্যা কি। আপাতত এতটুকু থাকুক। এখন কেন নয়? প্রেমের সঠিক ব্যাখ্যা দিতে হলে আগে প্রেমে পড়তে হবে। তখনই ঘরে উপস্থিত হ ঝিলমিল। ও বেশ হন্তদন্ত হয়ে যেন ছুটে এল। ফারদিনা, অনেক সময় হয়েছে, এখন চল। কোনো এক অজানা কারণে ফারদিনার এ ঘর থেকে যেন যেতে ইচ্ছে করছে না। ইট পাথরের গড়া প্রাসাদের থেকে মাটির এবং বাঁশের কঞ্চির ঘরে যেন এক স্বর্গীয় সুখ পাওয়া যায়। কথাটি বলেছিল ফারদিনার দাদি। তার সেই কথার সাথে যেন আজ ফারদিনা মিল পেল। কি হল? চল, তারা দিল ঝিলমিল। সুফিয়ান বলল, যেতে ইচ্ছে করছে না? ফারদিনা মাথা আওড়ালো না। সুফিয়ান চেয়ারের কাঁধের উপর হাতের ভর রেখে বলল, আমাকে ভরসা করো। এবারও মাথা আওড়ালো, হ্যাঁ। 2 দিনের পরিচয়ে কতটা ভরসা করতে পারলে? ফারদিনা 2 হাত দিয়ে দেখালো, অনেকটা। সুফিয়ান এবার একটু নড়েচড়ে দাঁড়াল। হাত দুটো ঘষে নিয়ে গরম করল। এরপর বলল, কতটা ভরসা করো এখনই প্রমাণ হয়ে যাবে। ঝিলমিল, তুমি ঘর থেকে যাও তো, আমার একটু কাজ আছে। বলতেই ফারদিনা ঝিলমিল এর হাত ধরে দৌড়ে ঘরের বাইরে চলে আসে। ফারদিনার ভয়ের মুখশ্রী দেখে সুফিয়ান সশব্দে হেসে উঠল। সেও ঘরের বাইরে আসল। বারান্দার খুঁটির সঙ্গে হেলানে দাঁড়াল। ফারদিনা উঠোন পেরিয়ে যেতেই পেছন ঘুরে দেখো সুফিয়ানকে। থমকে দাঁড়িয়ে পড়ল সে। এরপর সুফিয়ানকে লক্ষ্য করে বলল, ও যখনই তোমার বাঁশির সুর পাব আমি কিন্তু ছুটে আসব। অপেক্ষায় থাকব। জমিদার বাড়ির আঙিনাটা আজ যেন অন্যরকম। সন্ধ্যা নামার আগেই আলোর মালা জ্বলেছে বারান্দা থেকে উঠোন পর্যন্ত। প্রাচীন সিন্দুক থেকে বের করা পিতলের ঝাড়বাতি ঝুলছে ছাদের মাঝখানে, ঝিকমিক করছে আলো। বাতাসে আতরের গন্ধ, ধূপের ধোঁয়া ধীরে ধীরে মিশে যাচ্ছে জোনাকির ঝলকানির সাথে।
রাতটা যেন কেমন করে অচেনা হয়ে উঠেছে। বাড়ির চারপাশের নিস্তব্ধতা আজ কেবলি গানের অপেক্ষায়। রশিদ তালুকদার একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য শহরে গেছেন। তার অনুপস্থিতিতেই তার ছেলে রায়ান, আদিব সায়েম আজ আয়োজন করেছে এক রাতের রঙ্গমঞ্চ। এক কথায় বলা ভালো, বাইজিদের রাত। মাঝ আঙিনার উপর ঘেরা একটি হোলঘর, যেটি একসময় ছিল অতিথিদের জন্য। আজ তার প্রতিটি কোণ সাজানো লাল মখমলে, দেয়ালের গাঁথুনি ঘেরা আলোকমালা সোনালি ঝলক। ঘরের মাঝখানে কার্পেট পাতা, চারপাশে রূপার গ্লাস, পানীয় আর নানা রকম মিষ্টান্নের পসরা। রায়ান বসে আছে উত্তর দিকের আসনে। গায়ে হালকা সোনালি বেনারসি পাঞ্জাবি, চুলগুলো পেছনে আঁচড়ানো। হাতে ক্রিস্টালের গ্লাসে হালকা রঙের পানীয়, ঠোঁট স্থির কিন্তু উদাস হাসি যেন মেখে আছে। পাশে ছোট ভাই আরিব, তার চোখে মৃদু কৌতূহল, যেন এই জগৎ তার কাছে নতুন কোনো স্বপ্নের মতো। সায়েম পানীয় খাচ্ছে। সে যেন সর্বদাই সুখী। আদিব এরকম পরিস্থিতিতে আসতে চায়নি। তাকে জোট করে আনা হয়েছে। সব প্রস্তুত? রায়ান জিজ্ঞেস করল। কোনো এক দাসী মাথা নিচু করে বলল, জি হুজুর। তারা এসে গেছেন গু। হল ঘরের বাইরে তখন পায়ের শব্দ। মেঝেতে আলগোছে বাজছে পায়জামার ঝুনঝুন, আর তার সঙ্গে মিলছে তবলার প্রথম আঘাত। তারপর ধীরে ধীরে প্রবেশ করল তারা। তিনজন বাইজি, যেন রাতের আলো ফুটে থাকা রজনীগন্ধার মতো। তাদের পরনে গাঢ় লাল রঙের ব্রোকেড লেহেঙ্গা। হাতের সূচিকর্ম মিরর ওয়ার্ক দ্বারা পূর্ণ। প্রথমেই আসলো সায়রা। কপালে লাল টিপ, চুলে গোলাপ গোজা। আরেকজনের চোখে কাজল, ঠোঁটে মৃদু হাসি। তার নাম কাশ্মীরা। তৃতীয়জন, সবচেয়ে তরুণী, হয়তো 20 বছরও হয়নি। তার নাম মেহের। আদিব বেশ অস্বস্তি বোধ করছে। কিন্তু বাকি 3 ভাইয়ের সাথে যোগদান যেন করতেই হলো তাদের মন রক্ষার্থে। রায়ান, আরিব, সায়েম তারা হাতে পানীয় নিয়ে তবলার শব্দের সাথে সুরের সাথে বলে উঠল, নাচো। বাইজিরা নাচ শুরু করল। তবলার তালে তালে শরীর দুলে উঠল। গানের ছন্দ ভেসে উঠল, দূর কোথায় যাস প্রিয়ে, ফিরে আয় মোর ঘরে কি। রায়ানের দৃষ্টি চলে গেল মেহেরের দিকে। ঘরের আলো যেন তার চোখের দীপ্তি ছিটকে পড়ছে মেঝেতে। ছেলেরা একে একে নিঃশব্দ হয়ে গেল। রায়ান চোখের পলক ফেলল না। মদ এক চুমুক নিয়ে বলল, গানটা যেন মদের চেয়েও মধুর, আর ওর নাচ কি বলে হাসল। বাইজিদের মুখে হাসি, কিন্তু সেই হাসির ভেতরে যেন এক ধরনের শূন্যতা। তার চোখে বাইজিদের শরীর নয়, তাদের চোখের ক্লান্তি ধরা পড়ে। কত রাত এমন কেটেছে, কত দরজায় নাচতে হয়েছে, সে ভাবনাটাই যেন রায়ানকে কেমন করে নরম করে তুলল। তবলার তালে তালে তাদের পায়ের নুপুর বাজে। রায়ানের চোখে রক্তের আভা দেখা দিল হঠাৎ। সে বলল, এই জীবনের আনন্দ বড় অল্পস্থায়ী, তাই না আরিব? আরিব চুপ করে রইল। তার মনে হচ্ছিল, এই গান, এই হাসি, সবকিছুই যেন চিরস্থায়ী না হলেও এর মতো শান্তি আর কিছুতে নেই। নাচের মাঝে মেহের একবার তাদের দিকে তাকাল। তার দৃষ্টিতে ক্লান্তি, তবু সে হাসল, যেমন ফুল ঝরে পড়ে তবু গন্ধ ছড়ায়। রায়ান গ্লাসে আবার ঢালল মদ, ধীরে ধীরে বলল, এই রাতে কোনো শোক নেই, শুধু আনন্দ। কিন্তু বাইরে তখন ঘন কুয়াশা জমেছে, সাথে দমকা হাওয়া। দূরের কুকুরের ডাক শোনা যায়, যেন প্রকৃতি নিজেই প্রতিবাদ করছে এই আডম্বরের। বাইজি মেহের সবচেয়ে সুন্দরী। সে গানের সুর ধরছিল। সুর শেষ করে বসে পড়ল কার্পেটে। সে জল চেয়ে নীল, মৃদু কণ্ঠে বলল, গান গাইলে মন ভালো হয়, কিন্তু শেষে কে শুনে কান্না? রায়ান শুনতে পেল, কিছু বলল না। গ্লাসের তলায় তার নিজের মুখ প্রতিফলিত হল, এক ধরনের নিঃসঙ্গতা নিয়ে। আরিব শুধু বলল, গান থামিও না মেহের। এই রাতের নীরবতা গানেই ঢেকে থাকুক। তখন তবলার তালে তালে আবার উঠল সুর, কিন্তু এবার গানটা একটু ভারী। এই দেহখানি মাটির হইবে, রবে কেবল নাম। এক মুহূর্তে ঘরের ভিতর কেমন যেন নেমে এল এক বিষণ্ণ আবেশ। বাইরের বাতাস থেমে গেল, প্রদীপের আলো দুলে উঠল। মদের গন্ধের নিচে ছড়িয়ে পড়ল চন্দনের গন্ধ, আর তার মধ্যেই কেউ যেন নিঃশব্দে কেঁদে ফেল। মেহের গানের শেষ লাইনটায় কণ্ঠ থামিয়ে চেয়ে রইল রায়ান এর দিকে। দুটো চোখে অদ্ভুত এক বার্তা, হয়তো মুক্তির, নয়তো অজানা বেদনার। রায়ান তখনও হাসছে, কিন্তু সেই হাসিতে সুখ নেই। তার চোখে একরাশ ক্লান্তি। রাত বাড়তে থাকে। একে একে মদের গ্লাস খালি হয়, বাইজিদের সুর নরম হয়ে আসে। শেষে শুধু তবলার ক্ষীণ আওয়াজ পাওয়া গেল। অন্যদিকে সুফিয়ান জমিদার বাড়িতে হাজির হয় আদিবের খোঁজে। বাড়ির চৌহদ্দি পেরিয়ে ভেতরে প্রবেশ করল।
দ্রুত পায়ে হেঁটে ঘরের ভেতরে ঢুকে গেল। কাউকেই দেখা গেল না। তখন ঝিলমিল উপস্থিত হয়। কাউরে খুঁজতেছ নাকি? ঝিলমিলের চোখে মুখে যেন উতলা ভাব। আদিব ভাই কোথায়? উপরে হোল ঘরে বাইজিদের নাচ দেখতা যে আর মজা লিতাছে। যাও ওদের লাগে যোগ দেও। সুফিয়ান নীরব হয়ে গেল। বাইজিরা নাচ করছে, সেখানে সে উপস্থিত হতে চায় না, কিন্তু পাঁচুর বিষয়ে কথা বলাও দরকার। ঝিলমিল কাঁধ দিয়ে সুফিয়ানকে ধাক্কা দিয়ে বলল, কি হলো, এত কি ভাবতেছ? যাও উপরে। সুফিয়ান বিটবিট করে বলল, গায়ে ঢেলে পড়া মহিলা বলে উপরে হোল ঘরের দিকে হাঁটল। হোল ঘরের দিকে যতই যাচ্ছে ঘুঙুরের শব্দ তত কাছে আসছে। হোল ঘরে প্রবেশ করে। চারদিক বেশ সুন্দর সাজানো গোছানো, বেশ সুগন্ধি ভেসে আসছে। বাইজিদের দিকে একবার চোখ তুলে তাকিয়ে দৃষ্টি সরিয়ে আদিবকে খুঁজল। আদিব পূব পাশে আসনে বসে আছে। সুফিয়ান সেদিকে যায়। আদিব, দেখো সুফিয়ান কে? রায়নও চোখ তুলে দেখো সুফিয়ান কে? সে হেসে উঠে দাঁড়াল। বলল, তুই এসেছিস, ভালো হয়েছে। আয় মজা কর, পানীয় নে, বাইজিদের রূপ উপভোগ কর। সুফিয়ান নাকচ করতেই তিনজন বাইজি মিলে সুফিয়ানকে টেনে নিয়ে কার্পেটের উপর দাঁড় করিয়ে দিল। এরপর বাইজিরা মিলে সুফিয়ানকে ঘিরে নাচ করতে শুরু করল। অন্যদিকে রায়ান, সায়েম এবং আরিফ বেশ আনন্দ উপভোগ করছে। মেহের তখন ছন্দের তালে ঘুরে গিয়ে 2 গ্লাস মদ আনা সুফিয়ান এর দিকে এগিয়ে দিল। সুফিয়ান তাদের মাঝখান থেকে সরে যেতে চাইল, কিন্তু পারল না। মেহের, কাশ্মীরা জোর করে তাকে মদ খাইয়ে দিল। এক চুমুক দেওয়ার পরই সুফিয়ান এর মাথা ঝিম ধরে গেল। মেহের পুরোটা খাওয়ানোর জন্য চেষ্টা করল। সুফিয়ান সরিয়ে দিলেও তারা পুনরায় জোর করে খাইয়ে দেয়া। সুফিয়ান বাধ্য হয়ে পুরোটা খেয়ে নিল। আদিব রায়ানকে উদ্দেশ্য করে বলল, ভাই কিছু বল। সুফিয়ান, এসব খায় না, পড়ে নেশা হয়ে যাবে। তুই চুপ কর, ধীরে ধীরে এসব খাওয়ার অভ্যাস হয়ে যাবে। ওকে ভালোই মানাচ্ছে সুন্দরীদের পাশে। কি বলিস? আদিব কিছু বলল না। সে অসহায় এর মতো সুফিয়ানকে দেখল। ইতিমধ্যে নেশায় ধরে গেছে সুফিয়ানকে। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে লাগল। ধীরে ধীরে একবারে থেমে যায় গানের সুর, বন্ধ হয় তবলার সুর। সুফিয়ান ঢলে পড়তেই মেহের ধরে নেয়া। সুফিয়ান তার তাল সামলে নেয়। দৌড়ে আসে আদিব। সুফিয়ানকে ধরতে চাইলে রায়ান বলল, ওদের থেকে সরে যা। মেহের ওকে আরাম করার জন্য ঘরে নিয়ে যাক। আদিব সরে যায় বাধ্য ছেলের মতো। মেহের সুফিয়ানকে ধরে একটি ঘরে নিয়ে যায়। তার শরীরের বলশক্তি ক্রমাগত কমে গেল। মেহের তাকে খাটে শুইয়ে দেয়। ঝাপসা চোখে একবার মেহের দিকে দেখল সুফিয়ান। পরিষ্কার দেখা গেল না। মেহের ক্ষীণ দৃষ্টিতে সুফিয়ানকে দেখল। মসিম মুক্তার, মাথায় একটা পাগড়ি। মেহের বিছানায় হাঁটু রেখে শরীরের ঝাঁপ দিল সুফিয়ান এর উপর। এরপর পাগড়িটা খুলে ফেল। সুফিয়ান তখন নড়েচড়ে শোয়া। কিছু বলতে চাইছে। মেহের মাথা নিচু করে কোমল কণ্ঠে জিজ্ঞেস করল, কিছু বলতে চাইছ? সে ফিসফিসিয়ে বলল, ফারদিনা গু। মেহের বিস্ময়ে তাকিয়ে রইল। জমিদার এর মেয়ের নাম তার মুখে শুনে খানিকটা চিন্তিত হল। সুফিয়ান পুনরায় বলল, ফারদিনা। এরপর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। ফারদিনা তার ঘরের এক কোণে বসে গুনগুন করে গান গাইছিল। এমন সময় ঝিলমিল উপস্থিত হয়। ফারদিনার পাশে বসে বলল, তুই কি বাসিওয়ালার কথা ভাবতেছিস? মিথ্যা কইলে কিন্তু হইব না। আমি সবার মনের কথাও টের পাই। ফারদিনা চুপচাপ। তার নীরবতাই যেন তার উত্তর। সেই রেশ টেনে ঝিলমিল বলল, তোর বাসিওয়ালা হোল ঘরে বাইজিদের সঙ্গে নাইচা মদ পান কইরা হয়তো এতক্ষণে। বাকি কথা ঝিলমিল গিলে লাজুক হাসি দিল। এসব তুই কি বলছিস? ফারদিনা হকচকিয়ে গেল। আমি ঠিকই কইছি। শোন, তোরে একটা গল্প কই। এক রাজকুমারী আর এক যোদ্ধার গল্প। তোর লগে মিলতেও পারে। কমু, তুই তোর গল্প নিয়ে থাক বলে ফারদিনা দৌড়ে হোল ঘরের দিকে গেল। সেখানে 2 জন বাইজি বসে মুদ্রা গুনছে। সাথে কিছু দাসীরাও আছে। সে একজন দাসীকে জিজ্ঞেস করল, সুফিয়ান কোথায়? সে ইশারায় আরাম করার ঘরটি দেখিয়ে দেয়। ফারদিনা ছুটে গেল ঘরটির দিকে। সুফিয়ান নিথর দেহে যেন ঘুমোচ্ছে। একজন বাইজি সুফিয়ান এর পা থেকে জুতা খুলে দিচ্ছে দেখে রাগে গজগজ করতে করতে বলল, এই মেয়ে, তুমি ওকে স্পর্শ কেন করছো? মেহের উঠে দাঁড়াল।
ধীর পায়ে ফারদিনার সম্মুখীন হল। তুমি নিশ্চয়ই ফারদিনা? হ্যাঁ, কিন্তু আমার নাম জানলে কিভাবে? এই গ্রামের সবাই তোমার নাম জানে। এর আগে আমি তোমাকে দেখিনি, আজ দেখলাম। ওর সাথে এই ঘরে কেন? তুমি কি করছিলে তোমরা? ও এভাবে ঘুমাচ্ছে কেন? মেহের মুখে হাসি এনে বলল, ও ঈর্ষা হচ্ছে। কাউকে ভালোবাসলে ঈর্ষা হওয়ার এই কথা কি? আমার প্রশ্নের জবাব তো এটা নয়, বলে ফারদিনা সুফিয়ান এর কাছে গেল। তার পাশে বসে মেহের খোলা চুলগুলো খোপা করতে করতে বলল, কু নেশা জাতীয় পানীয় খেয়েছিল, তাল সামলাতে পারছিল না, তাই আমি এই ঘরে এনে শুইয়ে দিয়েছে। ফারদিনা কিছু বলে না। মেহের আগ বাড়িয়ে বল, সেও কি তোমাকে ভালোবাসে? হয়তো না গি, সেও তোমাকে ভালোবাসে গি। আমার তেমনটি মনে হচ্ছে না। মুখটি ধোঁয়াশা হয়ে গেল ফারদিনার। সে নেশার ঘোরে তোমার নাম বলছিল। নিশ্চয়ই তোমাকে ভালোবাসে। নেশার ঘোরে তো মানুষ হাবলতাবল বলে। এ কথা তুমি বিশ্বাস করলে? মেহের মুচকি হেসে বল, পুরুষেরা নেশার ঘোরে কখনো মিথ্যা কথা বলে না গি। সে তোমার নাম বলেছে, তার মানে সে তোমাকে খুঁজছিল। মেহের থেমে গেল। পুনরায় বলল, ও তোমাকে একটা গল্প বলি। তবে এটা গল্প হলেও সত্য ছিল। প্রাচীন এক রাজকুমারী ছিল। তার প্রেম ছিল এক যোদ্ধার সাথে। এতটুকু বলতেই একজন অনুচারী এসে হাজির হয়। গম্ভীর গলায় মেহেরকে লক্ষ্য করে বলল, আপনাদের এখনই এখান থেকে যেতে হবে। দিনের আলো ফুটলে বিপদ। মেহের চলে যায় ফারদিনার থেকে বিদায় নিয়ে। ফারদিনা জানালার পর্দা ফাঁক করে বাইজিদের যাওয়ার পানে দেখল। তার ভেতরটা উদাসীন হয়ে গেল। বাইজি এবং ঝিলমিল দুজনেই কেন তাকে গল্প শোনাতে চাইল? দুজনের গল্পের শুরু এক কেন ছিল? গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন।